ক্লোনিং ভেক্টর অলরেডি আমরা কিসের কথা আলোচনা করেছি আগের দিন? রেস্ট্রিকশন এনজাইম, আগের ভিডিও পেয়ে যাবি। আচ্ছা, আজকে আলোচনা করছি ক্লোনিং ভেক্টর। রেস্ট্রিকশন এনজাইম পড়ার সময় আমি কি বলেছিলাম? আরই বা রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, কি বলেছিলাম? এরা কোনো একটা ডিএনএ সিকোয়েন্সকে মাঝখান দিয়ে কেটে দিতে পারে। আর মেনলি কীরকম সিকোয়েন্সকে কাটে? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রোম মানে জানিস? সামনে থেকে বা পেছন থেকে পড়লে যেটা একই রকম হয়, 202, এদিক থেকে পড়লেও 202, এদিক থেকে পড়লেও 202, এরকম সিকোয়েন্সকে বলা হয় প্যালিন্ড্রোম। তো ডিএনএর মধ্যেও এরকম হতে পারে, যেমন দেখ এ এ টি এ জি এ, আর নিচের স্ট্যান্ডটা ধর এ এ টি এ জি এ। দেখ দুদিক থেকে পড়লেই একই রকম, এদিক থেকে পড়লেও এ এ টি এ জি এ, নিচ থেকে পড়লেও এ এ টি এ জি এ। এরকম সিকোয়েন্সকে বলা হয় প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। তো এরকম ডিএনএর মধ্যে যেখানে যেখানে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স থাকবে সেই জায়গাগুলোয় গিয়ে কাটে হচ্ছে কি না রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কী করে কাটে? দু রকমভাবে কাটতে পারে। এক হয় এরকম পাজেলের মতো কাটে, এরকম, ঠিক আছে? দেখ পাজেলের দুটো পিসের মতো দেখতে লাগছে। এরকমভাবে যদি কাটে তাহলে এই ধরনের কাটকে আমি বলবো স্টিকি এন্ড, ঠিক আছে? আর এক ধরনের কাট হয় যেখানে পুরো মাঝখান দিয়ে কেটে দেয়, ঠিক আছে? সেরকম এন্ডকে বলবো আমি ব্লান্ট এন্ড, ঠিক আছে? তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনো একটা ডিএনএ সিকোয়েন্সকে দুরকমভাবে কাটতে পারে। যদি দেখিস পাজেলের টুকরোর মতো করে কাটছে তাহলে সেই ধরনের টুকরোকে বলবো আমি স্টিকি এন্ড। আর যদি দেখি এরকম মাঝখান দিয়ে কেটে দিচ্ছে সোজা, তাহলে সেই ধরনের টুকরোকে আমি বলবো প্লান্ট এন্ড, ঠিক আছে? এই কথাগুলো আমি কেন বললাম? কারণ আমি ক্লোনিং ভেক্টরের কথা বলছি, কারণ ক্লোনিং ভেক্টরকেই রেস্ট্রিকশন এনজাইম কাটছে, সেই জন্য আমি এই কথাগুলো বললাম, ঠিক আছে? তো এই কাটাটা কেন কাটা হয়? ওই যে আমি বলছিলাম যে প্লাজমিডের মধ্যে ইনসুলিনের ডিএনএটাকে ঢোকাচ্ছি, তো প্লাজমিডটাকে আমি এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এরকমভাবে কাটবো, দিয়ে আমি তার মধ্যে ইনসুলিনের ডিএনএটা ঢোকাবো। তাহলে আমি এমন একটা এনজাইম নেব যে প্লাজমিডের মধ্যে ওই কাটটা তৈরি করবে, আইদার স্টিকি এন্ড অর ব্লান্ট এন্ড, ঠিক আছে? আইদার স্টিকি এন্ড অর ব্লান্ট এন্ড তৈরি করবে, এরকম একটা এনজাইম আমি নেব, ঠিক আছে? দিয়ে সেটাকে কাটবো, দিয়ে তার মধ্যে আমি কি ঢোকাবো না আমার ডিএনএটাকে ঢোকাবো, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তো এইটা ছিল আগের দিনের টপিক। তো আজকে কি না ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর কাকে বলে? ওই যে আগের দিন ব্যাকটেরিয়ার মধ্যে থাকা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ যার কথা বলছিলাম, প্লাজমিড, সেই প্লাজমিডই হলো ক্লোনিং ভেক্টর। নামটা থেকেই বোঝা যাবে ক্লোনিং আর ভেক্টর। যে ভেক্টর ক্লোনিংয়ে হেল্প করে, ভেক্টর মানে জানিস বাহক, যেমন মশা হচ্ছে ইয়ের ভেক্টর, ম্যালেরিয়া বা ফাইলেরিয়া বা ডেঙ্গি এগুলোর ভেক্টর হচ্ছে মশা। ভেক্টর মানে সে রোগটা বহন করছে। আর এখানে কি ক্লোনিংয়ের কাজ করতে যে হেল্প করছে যে বাহক, তাকে আমি বলছি ক্লোনিং ভেক্টর। কেন ক্লোনিং ভেক্টর বলছে? কারণ ওই প্লাজমিডটার মধ্যে আমি আমার প্রয়োজনীয় ডিএনএটাকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে ওই প্লাজমিডটা আমার দরকারি ডিএনএটাকে বহন করে বেড়াচ্ছে একটা সেল থেকে আর একটা সেলে। এই জন্য আমি প্লাজমিডকে ক্লোনিং ভেক্টর বলছি। হলো? তাহলে ক্লোনিং ভেক্টরকে না প্লাজমিড, শুধুমাত্র প্লাজমিডই ক্লোনিং ভেক্টর না, প্লাজমিডের মতন এরকম আরও কিছু পাওয়া যায় যারা ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করে। যেমন নামগুলো কি? ফ্যাজমিড, কসমিড, তোরা মনে হয় বইতে পাবি না এগুলো, ব্যাক্স আর ইয়াক্স, ঠিক আছে? বলছি ফ্যাজমিড, কসমিড, ব্যাক, ইয়াক আর প্লাজমিড। প্লাজমিডটাকে ন্যাচারালি পাওয়া যায়, ঠিক আছে? মানে ব্যাকটেরিয়াদের মধ্যে কিছু ব্যাকটেরিয়া প্লাজমিড প্রপার্টিটা থাকে। ফ্যাজমিড সব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ফাজ যারা ভাইরাস আছে সেই ফাজ ভাইরাস থেকে আলাদা করা যায় ফ্যাজমিড। কসমিড আমরা বানিয়েছি, আর্টিফিশিয়াল। এটাকে অ্যাকচুয়ালি এটা টোটালি আর্টিফিশিয়াল না, এটা সেমি আর্টিফিশিয়াল ক্লোনিং ভেক্টর। কিছু ব্যাকটেরিয়ার মধ্যে
প্লাজমিডের একটা নির্দিষ্ট আকার হয়, ঠিক আছে? ধরে নে আমি বললাম 10 ন্যানোমিটার, আমি একটা আন্দাজের কথা বলছি, 10 ন্যানোমিটার বা 10 মাইক্রোমিটারের ওপরে প্লাজমিড হবে না। এবার আমি এমন কিছু ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড পেলাম যেগুলো 10 মাইক্রোমিটারের ওপর, ঠিক আছে? সেইগুলোকে আমি আর্টিফিশিয়ালি ট্রিট করে কি করলাম না, সেইটা অ্যাকচুয়ালি ক্লোনিং ভেক্টরের জন্য যোগ্য নয়, ঠিক আছে? বড় যত প্লাজমিড হয় তত তাকে কাটা কঠিন হয়ে যায়, মনে রাখবে। তো অনেক সময় কি করা হয় যে এরকম যে বড় বড় যে প্লাজমিডগুলো আছে সেইগুলোকে কালেক্ট করে আর্টিফিশিয়ালি আমি কোনো রকমভাবে ট্রিট করে, সেই ট্রিট কী করে করলাম সেটাই যাচ্ছি না আমি, ট্রিট করে সেটাকে আমি ক্লোনিং ভেক্টরে পরিণত করলাম। মানে সে ন্যাচারালি যে প্লাজমিড ছিল এবং সে ক্লোনিংয়ের কাজ করতো না, আমি তাকে কোনো না কোনোভাবে বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করে ক্লোনিং ভেক্টর বানালাম। তাহলে সে না হলো টোটালি ন্যাচারাল, না হলো টোটালি আর্টিফিশিয়াল, ঠিক আছে? এরকম ক্লোনিং ভেক্টরকে আমি বলবো হচ্ছে কসমিড। তাহলে প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার থেকে পেলাম, ফ্যাজমিড হচ্ছে বা ফাজ থেকে পেলাম, আর কসমিড আমি সেমি আর্টিফিশিয়াল এক ধরনের ক্লোনিং ভেক্টর। আর এই ব্যাক আর ইয়াক কেন তৈরি করা হয়েছে? মডার্ন বায়োটেকনোলজির পার্ট হচ্ছে এই ব্যাক আর আর্টিফিশিয়াল সম্পূর্ণ। একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর একটা হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার ডিএনএ স্ট্রাকচারকে মডিফাই করে তৈরি করা হয়েছে, ঠিক আছে? একটা ইস্টের ডিএনএ স্ট্রাকচারকে মডিফাই করে তৈরি করা হয়েছে। কেন এতগুলো প্লাজমিড, কেন এতগুলো ক্লোনিং ভেক্টর লাগছে? খুব স্বাভাবিক প্রশ্ন। আমার কাছে যখন প্লাজমিড ছিল এবং প্লাজমিড এদের সবার থেকে তাড়াতাড়ি কপি করতে পারে নিজে, তাহলে এইগুলো কেন? এগুলোর আলোচনা করার দরকার পড়লো কেন? কেন এগুলো দরকার? প্লাজমিড যেমন ইজিলি কাজ করতে পারে সেরকম প্লাজমিডের তো একটা সাইজ আছে, খুবই ছোট সেটা। একটা 2 ইঞ্চির ধর প্লাজমিড, তার মধ্যে তোর আন্দাজ কত ইঞ্চির একটা ডিএনএ ঢোকানো যেতে পারে খুব বেশি হলে? 2 ইঞ্চির জিনিসে তো আর আমি 20 ইঞ্চির ডিএনএ ঢুকিয়ে দিতে পারি, পসিবল নয়। যেটা ঢোকাবো, যে ইনসার্টটা করবো আমি, সেটা মেন ডিএনএ থেকে তো ছোট হতে হবে। অঙ্কের মধ্যে গোজামিন যদি অঙ্কের থেকে বড় হয়ে যায় তাহলে তো আর মিলবে না ব্যাপারটা, না? ঠিক না? তোর ব্যাগে কিরম বই ধরবে? যেটা তোর ব্যাগের থেকে ছোট, তাই তো? তোর ব্যাগে আমি এই টেবিলটা ভরে দিতে পারবো? পারবো না বাবু। টেবিলটা ভরার জন্য অত বড় একটা ব্যাগ লাগবে। তার মানে এগুলো কেন দরকার পড়লো আশা করছি বুঝতে পেরেছিস। যে ডিএনএটাকে ঢোকাবো সেটা তো সবসময় একই সাইজের হবে এমন কোনো মানে নেই। ছোট আপ টু আ সার্টেন ডিএনএ সাইজ, সেটা হচ্ছে 10 থেকে 20 বা 25টা বেস পেয়ার, তার বেশি প্লাজমিডের মধ্যে ঢোকানো যায় না। কারণ প্লাজমিড নিজেই তো এইটুকু, তার মধ্যে যেটা ঢোকাবো তার থেকেও অনেক ছোট হবে, উপায় নেই আমার কাছে তার থেকে বড় কিছু ঢোকানো। তখন আমার কাছে অপশান হচ্ছে কসমিড আর ফ্যাজমিড। একটু বড় তার থেকে, খুব বড় নয়, ওই 30 থেকে 50 বেস পেয়ার বা 70-80 বেস পেয়ার অবধি, ব্যাস শেষ। তার থেকেও বড় যেগুলো কমপ্লেক্স ডিএনএ, সেগুলো সব ব্যাক আর ইয়াকের আন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে? ব্যাক আর ইয়াক কি দিয়ে তৈরি হয়েছে জানিস? ব্যাকটেরিয়াল ডিএনএটাকে মডিফাই করে ফর্ম করা হয়েছে, আর ইস্টের ডিএনএটাকে, মানে ডিএনএকে ওখানে প্লাজমিড বানিয়ে দিয়েছে। মেন ডিএনএটা, ঠিক আছে? মেন ডিএনএটাকে আরো মডিফাই করেছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এতগুলো ক্লোনিং ভেক্টর থাকার তাহলে কারণ কি? না এতগুলোই আমার দরকার সাইজ ওয়াইজ। বাটখারা থাকে কেন দোকানে অত বড় বড়? যত বেশি জিনিস দিতে হবে তত বড় বাটখারা লাগবে। আমি 10 কেজি চাল নিশ্চয়ই 500 গ্রামের বাটখারা 20 বার দিয়ে ওজন করবো না, লজিক্যাল নয় সেটা। সেরকমই আমি প্লাজমিড সবসময় ইউজ করতে পারবো না, তাই তো? কারণ যদি যে ডিএনএ ইনসার্টটা হবে সেটা যদি প্লাজমিডের থেকে বড় হয় তাহলে তো এটা লজিক্যাল হবে না জিনিসটা, এবং করাও যাবে না। প্লাজমিড তখন কপিই হবে না, ব্যাকটেরিয়া তখন ওটাকে প্লাজমিড বলে অ্যালাউই করবে না, এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে এনজাইমগুলো আছে সেটা ওটাকে কেটে কুটে লাট করে দেবে, পয়সা বরবাদ, ঠিক আছে? ওই জন্য করবে। আচ্ছা, এবার কি বলবো না, ক্লোনিং ভেক্টরের কিছু প্রপার্টি হয়, বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করব। সেগুলো কি কি? প্রথম পয়েন্ট, অরিজিন অফ রেপ্লিকেশন। আমি বারবার একটা কথাই বলছি যে যাকে আমি ইউজ করব ক্লোনিং ভেক্টর হিসেবে, সে সবসময় সেলফ রেপ্লিকেটিং ডিএনএ হতে হবে। সে যদি নিজের কপি নিজে না করে
ধর ব্যাকটেরিয়াটা বাড়ছে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমি প্লাজমিডটা ঢোকালাম, ঠিক আছে? এবার ব্যাকটেরিয়াটাকে আমি নিউট্রিশনে দিলাম, ব্যাকটেরিয়াটা গ্রো করলো, কিন্তু তার মধ্যে থাকা প্লাজমিডটার কপি হলো না, তাহলে তো আমার পুরো খাটনি লস, 0। 1,00,000 ব্যাকটেরিয়া হলো, কিন্তু ওই একটা মাদার ব্যাকটেরিয়া যাকে দিয়েছিলাম শুধু তার মধ্যেই প্লাজমিডটা থেকে গেল। এটা হলে তো আর আমি বায়োটেকনোলজির কাজ কাম করতাম না। প্লাজমিড যে ডিএনএটা আছে সেটাও নিজের কপি তৈরি করছে, দিয়ে 1,00,000 ডিএনএর মধ্যে 1,00,000 ব্যাকটেরিয়ার মধ্যে 1,00,000 প্লাজমিডই পাচ্ছে। তার মানে প্লাজমিড নিজেকে নিজে কপি করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে প্লাজমিডের একটা প্রপার্টি। আর প্লাজমিড যদি নিজেকে নিজে কপি করতে পারে, এই প্রপার্টিটা কোথায় থাকে? এই প্রপার্টিটার একটা সার্টেন পয়েন্ট থাকে, যেখান থেকে এই পয়েন্ট মানে রেপ্লিকেশন শুরু হয়। যেমন তোরা প্রোক্যারিওটিক রেপ্লিকেশন পড়ানোর সময় আমি একটা কথা বলেছিলাম, অডিসি রিজিয়ান, ওআরআই রিজিয়ান যেটাকে বলেছিলাম, ঠিক আছে? ওআরআই রিজিয়ান মানে অরিজিন অফ রেপ্লিকেশন, মানে যেখান থেকে রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ ফর্মেশন, যে পয়েন্ট থেকে ডিএনএ ফর্মেশন শুরু হয় ওটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশন শুরু হওয়ার পয়েন্ট। তাহলে প্লাজমিড একটা যেহেতু ডিএনএ, তাহলে প্লাজমিডের মধ্যেও একটা ওআরআই সাইট থাকবে যেখান থেকে অরিজিন অফ রেপ্লিকেশন হবে, মানে রেপ্লিকেশন শুরু হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সিলেক্টেবল মার্কার্স। এটা কি জিনিস আবার? এ আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি প্লাজমিডটাকে এন্টার করলাম, নর্মালি তো আর একটার মধ্যে করি না, 10টা ব্যাকটেরিয়া নিলাম বা 100টা ব্যাকটেরিয়া নিলাম, এবার 100টার মধ্যেই ওই প্লাজমিডগুলোকে ঢোকালাম, ঠিক আছে? 100টা ধর, আগে সবার প্রথমে আমি 100টা প্লাজমিড নিলাম, 100টা প্লাজমিডের মধ্যে আমি যে ডিএনএটার কপি বানাতে চাই সেই 100টার মধ্যে আমি আমার ডিএনএগুলোকে ঢোকালাম। এবার প্লাজমিড তো আর এত বড় নয় যে আমি খালি চোখে দেখে বুঝে যাবো আচ্ছা আমার ডিএনএটায় ঢুকেছে, এটায় ঢোকেনি, খালি চোখে দেখা যাবে না, তাই তো? আর মাইক্রোস্কোপ দিয়ে দেখার অত সময় নেই আমার কাছে, একটা প্লাজমিড আচ্ছা এটা আছে, এটা আছে, প্রচুর খাটনির কাজ, এত সময় নেই আমার কাছে, কারণ এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়। ওখানে গিয়ে মাইক্রোস্কোপ নিয়ে বসে আছে এসব করবে বলে, লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে। হরমোন যখন তৈরি হচ্ছে ওটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মধ্যেই পড়ছে, কারণ অত সময় নেই কোনো কোম্পানির কাছে বসে ওই সব দেখবে মাইক্রোস্কোপের নিচে কটা আছে কটা নেই, কটা ইনসার্ট হয়েছে। তো আমি যে প্লাজমিডের মধ্যে আমার ডিএনএটা ঢোকালাম, এই যে জায়গাটা এইখানটা যেটা দেখাচ্ছিলাম, প্লাজমিডের মধ্যে আমার ডিএনএটা ঢোকাচ্ছে, এটা আদৌ সফল হলো কিনা আমি কি করে বুঝবো? বুঝতে হবে তো এটা। ওই জন্য আমি কি করছি না, ক্লোনিং ভেক্টর, যখন আমি ক্লোনিং ভেক্টরের মধ্যে ডিএনএটা অ্যাড করছি, ঠিক আছে, তখন আমি একটা রেজিস্ট্যান্ট জিন অ্যাড করে দিচ্ছি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। মেনলি অ্যান্টিবায়োটিক কি হয়? হ্যাঁ, কি আর্টিফিশিয়াল বলছি শোন, তাহলেই বুঝতে পারি। মেনলি ধর অ্যাম্পিসিলিন আছে, অ্যাম্পিসিলিন একটা তোর অ্যাম্পিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, অ্যাম্পিসিলিন হোক বা টেট্রাসাইক্লিন হোক, এগুলো স্ট্রেপ্টোমাইসিন হোক, এগুলো সব অ্যান্টিবায়োটিক। এইবার এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে একটা রেজিস্ট্যান্ট প্রপার্টি আমি অ্যাড করে দেবো। মানে কি, যে সব কটা প্লাজমিড, ঠিক আছে, আমি ধর প্লাজমিডের মধ্যে ডিএনএটা দিয়েছি, ঠিক আছে, প্লাজমিডের মধ্যে ডিএনএটা দেওয়ার পরে সেটা আদৌ ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকলো কিনা এই জিনিসটা আমাকে চেক করতে হবে, এবং চেক করতে হবে দুটো জিনিস, এখানে দুটো আসপেক্ট চেক করতে হবে, ভালো করে শুনবি, আবার বলছি কনফিউজিং, দুটো আসপেক্ট চেক করতে হবে। এক, প্লাজমিডটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে কিনা। 2, প্লাজমিডের মধ্যে আমার ডিএনএটা ঢুকেছে কিনা। বুঝতে পারলি না? কিচ্ছু বুঝতে পারলি না? বললে বলবি, শোন ভালো করে শোন। 1, আবার বলছি, প্লাজমিডটার মধ্যে আমার ডিএনএ ঢুকেছে কিনা, আর 2, আদৌ প্লাজমিডটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে কিনা। অনেক আগে চলে যা, বছর 2 আগেকার কথা, প্রোক্যারিওটিক সেল যখন পড়িয়েছিলাম, প্লাজমিডের একটা প্রপার্টি থাকে বলেছিলাম, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন। আমি বলেছি না, প্লাজমিডের একটা প্রপার্টি থাকে যেটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি। প্রত্যেকটা প্লাজমিড কিছু না কিছু অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট। এবার এক একটা প্লাজমিড এক একটা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট, ঠিক আছে? তো আমি ধরে নিলাম আমি যে প্লাজমিডটা দিয়ে কাজ করছি, আমি অবশ্যই আগে জেনে নেবো সেটা কার এগেনস্টে রেজিস্ট্যান্ট। ধরে নিলাম সেটা অ্যাম্পিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্ট,
ঠিক আছে, কিন্তু টেট্রাসাইক্লিন দিলে সেটা মরে যাবে। রেজিস্ট্যান্ট মানে জানিস যে অ্যাম্পিসিলিন মিডিয়ামে যদি আমি দিই, অ্যাম্পিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, দোকান থেকে কিনে খাস জ্বর হলে, সেরকম একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যাম্পিসিলিন। অ্যাম্পিসিলিনটা ব্যাকটেরিয়াটাকে দিয়ে দিলে মরে যাবে, ঠিক আছে। আর যদি তার প্লাজমিডের মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন থাকে প্লাজমিডের মধ্যে, তাহলে সে মরবে না। মানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াটাকে অ্যাম্পিসিলিন মিডিয়ামে বাঁচিয়ে রাখা। তো আমি ধরে নিলাম আমি যে প্লাজমিডটা নিয়ে কাজ করছি তার মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, মানে অ্যাম্পিসিলিনে দিলে সে বেঁচে থাকবে, ভালো করে বল। কিন্তু টেট্রাসাইক্লিনে দিলে সে মরে যাবে। অ্যাম্পিসিলিনে বাঁচবে, টেট্রাসাইক্লিনে মরে যাবে, খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি কি করলাম, ব্যাকটেরিয়াটাকে মধ্যে প্লাজমিডটা ঢোকালাম, ঠিক আছে। এইবার তারও আগে যখন আমি প্লাজমিডের মধ্যে আমার ডিএনএটা ঢোকাচ্ছিলাম, সেখানে আমি প্লাজমিডটার মধ্যে একটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিনও অ্যাড করে দিলাম। শোন না, এইটা ধর প্লাজমিড ডিএনএ, হ্যাঁ, এইখানে আমি অ্যাড করেছি আমার যে ডিএনএটা ঢোকানো, ঠিক আছে। এইবার এটার সঙ্গে আমি কি বললাম, আমি আর একটা জিনিস অ্যাড করছি, যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্সি। হলো, অলরেডি প্লাজমিডটার মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সি ছিল, আমি আবার একটা জিনিস অ্যাড করলাম, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্সি। হলো, এইবার কেন দিলাম, কারণ তো আছে, এত খরচা কেন করছি দেখ। এরপরে সব কটা প্লাজমিডকে আমি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আমাকে দুটো জিনিস চেক করতে হবে বললাম, সব ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড ঢুকেছে কিনা এবং প্রত্যেকটা প্লাজমিডে আমার ডিএনএটা আছে কিনা, বুঝেছিস? দেখ, এবার সবার প্রথমে আমি কি করলাম, অ্যাম্পিসিলিন দিলাম। হলো, সবার প্রথমে আমি অ্যাম্পিসিলিন মিডিয়াম দিলাম। হলো, অ্যাম্পিসিলিন মিডিয়ামে সব কটা ব্যাকটেরিয়াকে ছেড়ে দিলাম। কোন ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকবে? যাদের মধ্যে এই জিনিসটা ঢুকেছে তারা বেঁচে থাকবে, কারণ এর মধ্যেই তো অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা আছে। এর মধ্যে টেট্রাসাইক্লিন ঢোকালাম আর অ্যাম্পিসিলিন তো অলরেডি ছিল, ঠিক না? এই যে প্লাজমিডটা আছে, এই প্লাজমিডটার মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্সিও আছে, আর বাইরে থেকে আমি টেট্রাসাইক্লিন অ্যাড করেছি। আবার শোন, অত সোজা নয়। প্লাজমিডটা যেটা আছে সেটা ন্যাচারালি অ্যাম্পিসিলিনে কিছু হয় না, ঠিক আছে, কিন্তু টেট্রাসাইক্লিনে মরে যায়। কিন্তু প্লাজমিডের মধ্যে আমি যখন আমার ডিএনএটা ঢোকাচ্ছি, আমি যখন আমার ডিএনএটা ঢোকাচ্ছি, তখন আমি টেট্রাসাইক্লিনে যাতে না মরে সেটাও আমি ঢুকিয়ে দিলাম। অলরেডি ওর অ্যাম্পিসিলিনে কিছু হয় না, এবার আমি ওকে টেট্রাসাইক্লিনের এগেনস্টেও রেজিস্ট্যান্সিটা দিয়ে দিলাম। তার মানে যে ব্যাকটেরিয়াটা এই টোটাল জিনিসটা পাবে তারা না মরবে অ্যাম্পিসিলিনে, না মরবে টেট্রাসাইক্লিনে, সবার প্রথমে। এবার আমি ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাড করার চেষ্টা করলাম। এবার কোনগুলোর মধ্যে ঢুকেছে সেটা দেখার জন্য আমার কাছে ধর 2000 ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে। এই 2000 ব্যাকটেরিয়াকে সবার প্রথমে আমি অ্যাম্পিসিলিনের মধ্যে ছেড়ে দিলাম। কোন ব্যাকটেরিয়াগুলো বাঁচবে? যাদের মধ্যে প্লাজমিড আছে। হলো, তাহলে ধর 2000-এর মধ্যে 1800 ব্যাকটেরিয়া সার্ভাইভ করলো, 200 মরে গেল। তার মানে 200-র মধ্যে প্লাজমিডটা ঢুকেছে। এবার বলবি তাহলে আপনি টেট্রাটা কেন ঢোকালেন, কি এত মজা পেয়েছেন? এমনও তো হতে পারে যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমি কাজ করছি সেইগুলোর মধ্যে এইখানে আবার দুটো কেস আসছে। যে ব্যাকটেরিয়াগুলো নিয়ে আমি কাজ করছি সেখানে দুটো কেস হতে পারে। ও যেটা বললো যে এই ডিএনএটা আদৌ ঢোকেনি, শুধু এই অ্যাম্পিসিলিন যে নর্মাল যে প্লাজমিড আছে সেটাই আছে, এইটা একটা হতে পারে। মানে লিখি সেটা, এক হচ্ছে প্লাজমিড প্রেজেন্ট বাট ডিএনএ of our interest, absent.
এইটা একটা কেস হতে পারে। প্লাজমিডটা আছে ব্যাকটেরিয়াটার মধ্যে, কিন্তু ওই ডিএনএ অফার ইন্টারেস্টে আমি ঢোকাতে ব্যর্থ হয়েছি, ওই জন্য অ্যাম্পিসিলিনে বেঁচে গেছে। আর একটা কেস হতে পারে যে আদেও প্লাজমিড ওর মধ্যে ঢোকেই নেই, তাহলে বাঁচলো কি করে? বল দেখি, এটা কে বলতে পারে? নো নো নো, একটু ভেবে বল। তোকে কে কবে কোথায় বলে দিয়েছে যে একটা ব্যাকটেরিয়াতে একটাই প্লাজমিড থাকতে পারে? একটা ব্যাকটেরিয়াতে 10টাও প্লাজমিড থাকতে পারে। আমার প্লাজমিডের ডেফিনেশন হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ বাদে যদি এক্সট্রা ডিএনএ থাকে, বলা আছে এক্সট্রা একটা ডিএনএ থাকে কোথাও, পৃথিবীর কোনো বইয়ে দেখাতে পারবি? তাহলে দেখা গেল ওর ক্ষেত্রে অলরেডি 4টে প্লাজমিড ছিল। নর্মালি কি হয়, একটা ওখানে যত প্লাজমিড থাকবে সবাই একটা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স দেবে। কোনটা বুঝবি করে? হ্যাঁ দেখ না, মজাটা দেখ এবার। নর্মালি একটা ব্যাকটেরিয়ার মধ্যে যত প্লাজমিড থাকে সবাই একটা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স দেবে, আলাদা আলাদা না, তাহলে ব্যাকটেরিয়া অমর হয়ে যেত, অত পাওয়ার নেই। আচ্ছা, তাহলে কি যে মাল্টিপল প্লাজমিড দুটো কেস হতে পারে, বুঝতে পারছিস? একটু কঠিন হয়ে যাচ্ছে বল, চেষ্টা করছি যতটা সহজ করার, কারণ আগেরগুলো করা নেই তো ওই জন্য কঠিন লাগছে, বুঝেছিস তো? আচ্ছা আমি আছি, চিন্তা করিস না কঠিন লাগলো। আচ্ছা, দুটো কেস হতে পারে, আবার বলছি। এক হচ্ছে প্লাজমিডটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে, কিন্তু প্লাজমিডের মধ্যে আমার ডিএনএটা ঢোকেনি। আর দুই হচ্ছে অলরেডি আগে থেকে প্লাজমিড ছিল তার মধ্যে। তাই জন্য আমি এই দুটো, এইবার বাকি যে 1800 ব্যাকটেরিয়া বেঁচে থাকলো তাদের আমি টেট্রাসাইক্লিনে দিয়ে দিলাম। এবার আর কোনো কনফিউশন নেই। কারা বাঁচবে? যাদের ক্ষেত্রে এই জিনিসটা আছে। বলছি সেকেন্ড টাইম টেট্রাসাইক্লিন দেয়া হলো, এবং টেট্রাসাইক্লিন দিয়ে তাদের মধ্যে কারা বেঁচে থাকলো না, যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে। এই ব্যাপারটা যাদের কাছে নেই তারা কেউ সার্ভাইভ করবে না, ঠিক আছে? তাহলে এই হলো ব্যাপার। দেখা গেল তাহলে এটা 1750 হলো, 50টা মরে গেল। এইভাবে সর্ট করা হলো, দুটো স্টেপে সর্ট করা। তুই বলছিস সিঙ্গেল স্টেপে সর্ট করা কেন হচ্ছে না? নর্মালি আমরা ডিডাকশন মেথডে বিশ্বাসী, ঠিক আছে? ডিডাকশন মানে হচ্ছে আমরা এক্সক্লুশন করতে করতে এগোই। যেমন কোনো একটা ডিটেকটিভ একটা খুনের কেস সলভ করছে, কেউ কিন্তু কখনো দেখবি না, কখনো কোনো কেসে খুনিকে ভেবে নিয়ে কেউ কিন্তু প্রমাণ খোঁজে না। নিয়ম কি? কোনো একটা কেস সলভ করা ডিডাকটিভ মেথডে এগোনো। আমার কাছে মাল্টিপল সাসপেক্টস আছে, আমার কাছে মাল্টিপল এভিডেন্সেস আছে, আমি এভিডেন্স বাই এভিডেন্স ফলো করব। যে সাসপেক্টের কাছে আমি সঠিক অ্যালিবাই পাবো না, অ্যালিবাই মানে জানিস তো, মানে সে যে নির্দোষ সে প্রমাণ দিতে পারছে না, এবং যার এগেনস্টে সব থেকে স্ট্রং এভিডেন্স পাবো তাকে আমি সিলেক্ট করব। এইটা হচ্ছে প্রসেস। তো প্রথমে ভেবে নেওয়া হয় যে আমি যদি দেখা গেল অ্যাম্পিসিলিন দিলাম, প্রথমেই তুই বলছিস টেট্রাসাইক্লিন দাও খতম করো, ঠিক আছে? টেট্রাসাইক্লিন দিয়ে খতম করা যায়, হ্যাঁ টেট্রাসাইক্লিন দিয়ে খতম করা যায়, তারা সার্ভাইভই করবে না। কিন্তু কিছু ব্যাকটেরিয়া কি করে, কিছু ব্যাকটেরিয়া এই প্রপার্টিটাকে কি করে নেয়, কনজুগেশন করে কপি করে নিতে পারে। মানে আমি আর তুই পাশাপাশি আছি, একটা ব্যারিয়ার পেরোনো ইজি, দুটো ব্যারিয়ার পেরোনো ইজি নয় বাবা। তাহলে তুই বলতে পারিস সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে না কেন, বাট কনজুগেশন ইজ আ ইউনিডিরেকশনাল প্রসেস। কনজুগেশন একবার হবে, দুবার হবে না। তারপর কপাল তার, ওটা আমার, এটা তো আমার কোনো ক্ষতি না, ওটা এক্সট্রা তৈরি হবে, ঠিক আছে? কনজুগেশন কি জানিস? দেখা গেল ওর কাছে কিছু নেই, তোর কাছে ছিল, ও আদৌ ডিএনএ পায়নি, ও তোর থেকে এটা রেপ্লিকেট, মানে ও তোকে দেখে দেখে নকল করে দিবি। তুই পড়ে আসিস নি, ও পড়ে এসেছিস, তুই টুকে পড়া লিখে দিবি, এরকম ব্যাপারটা, ঠিক আছে? তোর কাছে আদৌ ঘন্টাও কিছু নেই, কিন্তু তুই টুকে দিলি ওই মুহূর্তে, যে আমি আবার তোদের মুখে ধরলাম, তখন আর তুই রেপ্লিকেট। এইটা হচ্ছে ব্যাপার।
এই একটা প্রপার্টি বুঝতে এতক্ষণ কালগাম ছুটে গেল, বুঝতে পারছিস? দুটো প্রপার্টি পড়লাম সবে, আরো প্রপার্টি আছে, সেটা হচ্ছে রিকগনিশন সাইট। এগুলো সহজ। লাস্ট আরো আছে 4 নম্বর। রিকগনিশন সাইট মানে রিকগনাইজ করতে পারবে। কারা রিকগনাইজ করতে পারবে বল দেখি একটু বুদ্ধি করে? আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ও মানে আমি এমন একটা প্লাজমিড নিলাম, মানে ক্লোনিং ভেক্টর নিলাম, যাকে কোনো এনজাইম দিয়েই কাটা যাচ্ছে না, আর যেটা দিয়ে কাটা যাচ্ছে সেটার দাম 1.5 লাখ টাকা। তাহলে কি সেটা আর যুক্তিযুক্ত হবে আমার কাছে? কখনোই হবে না। আমি অবশ্যই এমন একটা ভেক্টর নেব, ক্লোনিং ভেক্টর নেব, যাকে খুব সহজে কাটা যাবে, মানে কম পয়সায় রেস্ট্রিকশন এনজাইম কিনে কাটা যাবে। এমন রেস্ট্রিকশন এনজাইম, মানে এমন একটা ক্লোনিং ভেক্টর নেব যাকে মাল্টিপল রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারে। ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইম যদি কাটতেই না পারলো, প্লাজমিড যদি ওপেনই না হলো, আমি ডিএনএটাকে ঢোকাবোই করে। তার মানে এমন একটা প্লাজমিড নিতে হবে, মানে এমন একটা ক্লোনিং ভেক্টর নিতে হবে যাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সহজেই কাটা যায়। আর লাস্ট হচ্ছে কি, হোস্ট কম্পিটেন্সি। মানে হোস্টের বডিতে সে কতটা কম্পিটেন্ট, মানে মানিয়ে নিচ্ছে কতটা হোস্ট তার সাথে। হোস্ট মানে হচ্ছে ব্যাকটেরিয়াটা, প্লাজমিডের ক্লোনিং ভেক্টরটাকে আমি কার মধ্যে ঢোকাচ্ছি? প্লাজমিড, ব্যাকটেরিয়ার মধ্যে। এবার দেখলাম প্লাজমিডটাকে যেই ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাচ্ছি, ব্যাকটেরিয়াটা এমনিই মরে যাচ্ছে, তাহলে তো সেটা লজিক্যাল নয়। তাহলে তো আমি সেই ক্লোনিং ভেক্টরটাকে ইউজই করবো না ওখানে। হোস্ট যদি ওটাকে নাই মেনে নিল, তাহলে ও আর কিসের ক্লোনিং ভেক্টর? অবশ্যই হোস্টের বডিতে গিয়ে ওকে সার্ভাইভ করতে হবে, মানে হোস্টকে সার্ভাইভ করতে হবে। হোস্ট মরে গেলে পয়সা বরবাদ, খাটনি বরবাদ পুরো। যদি ব্যাকটেরিয়াটাই মরে যায়, তাহলে আর প্লাজমিড তো আর নিজের কপি নিজে বানাতে পারবে না। তুই বাড়ির মধ্যে গিয়ে ঢুকলি, তোর বাড়ি ভেঙে পড়ে গেল মাথায়, তো তুই আর কি, তোর কাছে সোনা ছিল, হিরে ছিল, কে দেখতে যাচ্ছে? এরকম হয়ে যাচ্ছে। ওর ততক্ষণই দাম যতক্ষণ বাড়িতে আছে। হ্যাঁ বল। ওই ব্যাকটেরিয়াটা মরে গেলে প্লাজমিডটা তো ডেড হয়ে যাবে, ঠিক না? ওর মধ্যেকার সাইটোসল যদি ডেড হয়ে যায়, তাহলে ডেড হয়ে গেল। এমন তো না ওটা তো চাকা নয়, তুলে অন্য গাড়িতে লাগিয়ে দিই। তাহলে ক্লোনিং ভেক্টর বললাম। আচ্ছা।